50 যাদের বয়স তাদের শারীরিক সুস্থতার জন্য 3টি ভাইটামিন গ্রহণ করা প্রয়োজন, এবং এটা নিয়ে একটি রিপোর্টও বেরিয়েছে। জানতে চাই কোন সেই 3 ভাইটামিন যা 50 বয়সের যারা আছেন তাদের সেবন করা উচিত। জি, ধন্যবাদ শ্রদ্ধেয় ভাজন তাহির ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। উপস্থিত প্যানেলিস্ট সকল দর্শকবৃন্দকে অনেক অনেক সালাম জানাচ্ছি। যে আজকের যে টপিকটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে কোন 3টি সাপ্লিমেন্ট বা ভাইটামিনস আপনার প্রয়োজন, বিশেষ করে 50 কিংবা 50-এর পরে। তো আমরা তো সাধারণত ভাইটামিন বা সাপ্লিমেন্ট মোটামুটি নিয়ে থাকি সবসময় 1টি 2টি কিংবা তার চেয়েও বেশি। একটি গবেষণায় দেখা গিয়েছে যে যাদের বয়স 60 এবং ওল্ডার তারা 74% আপনার অ্যাটলিস্ট একটি সাপ্লিমেন্ট নিয়েছেন আপনার ইন দ্য ফার্স্ট মান্থে, এবং সেটি কিন্তু যদি আপনার বয়সটা যদি আরো যদি হয় বেড়ে যায় তাহলে দেখা গিয়েছে এর থেকে আরো বেশি নিয়েছেন। তো এখানে আপনার আরেকটা সার্ভেতে দেখা গিয়েছে যে যাদের বয়স 65 এন্ড ওল্ডার তাদের 83% সময়ে তারা কিন্তু একাধিক সাপ্লিমেন্ট নিয়েছেন, কম্পেয়ার টু যাদের বয়স 50 এন্ড ওল্ডার তারা 78%। মানে বুঝাতে চাচ্ছি যে 50 কিংবা তার উপরে যদি যান তাহলে আপনার ভাইটামিন বা সাপ্লিমেন্ট নেওয়াটা প্রবণতাটা একটু বেড়ে গিয়েছে। তো এখানে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন স্কুল অফ ফার্মেসি ইন সিয়াটলে বলেছেন যে এটি খুবই স্পেসিফিক এবং ইন্ডিভিজুয়াল বেসিস, যে কার কি ধরনের দরকার কি ভিটামিন বা সাপ্লিমেন্ট সেটা নির্ভর করে থাকে। তবে কিছু ভিটামিন, বিশেষ করে আজকের এই পর্বে আমরা 3টা ভিটামিনের কথা বলবো, এবং সেই 3টি ভিটামিন কি এবং কি জন্য আমরা নিতে যাচ্ছি সেটির কথা বলবো। তো নাম্বার 1 হচ্ছে যে আমি বলবো ক্যালসিয়াম। তো আপনারা জানেন ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুবই দরকার, বিশেষ করে আমাদের বোনকে, তারপর দাঁতকে যদি আপনি শক্তিশালী রাখতে চান তাহলে আপনার বিভিন্ন গ্রিন লিফি ভেজিটেবল বলেন বা অন্যান্য ক্যালসিয়াম রিচ ফুড যেমন ডেইরি প্রোডাক্ট বা কিছু, এই ধরনের কিন্তু আমাদের ক্যালসিয়ামের দরকার। কিন্তু যখন আমাদের বয়সটা 50 বা পরে এসে যায়, কিন্তু আমাদের যে বডির যে অ্যাবজর্পশন ক্ষমতা, ক্যালসিয়াম অ্যাবজর্পশন ক্ষমতা কিংবা ঠিক মতো সেই ধরনের খাওয়া দাওয়া আমরা নিতে পারি না, নিউট্রিয়েন্ট খাবার দাবার গুলা, তখন আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে। তো বিশেষ করে যদি আপনার ওমেনদের ক্ষেত্রে 50 এবং একটু ওল্ডার হলে, এবং তাদেরকে এরকম ক্যালসিয়াম নেওয়া দরকার কম্পেয়ার টু সেম 50 ইয়ার্স ওল্ড এবং ম্যানের ক্ষেত্রে। তো আপনারা জানেন যে মহিলারা স্বভাবতই, বিশেষ করে আমাদের মুসলিম মহিলারা হিজাবের কারণে থেকে বাহির না হওয়ার কারণে, সান এক্সপোজারটা ঠিক মতো না হওয়ার কারণে তাদের ক্ষেত্রে অনেক ক্যালসিয়াম কিন্তু পুরুষদের তুলনায় অনেক কম হয়ে থাকে। তো এই জন্য দেখা গিয়েছে যে 51 ইয়ার্স ওল্ড বা তার উপরে মহিলাদের ক্ষেত্রে আপনার মিনিমাম 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম আপনার পার ডে, দিনে 1200 মিলিগ্রাম আপনার ক্যালসিয়াম পার ডেতে নেওয়া দরকার। ঠিক একই ব্যক্তি যদি আপনার পুরুষ হয়ে থাকে তাহলে 1000 ক্যালসিয়াম নেওয়া দরকার। আর যদি পুরুষ যদি 71 এবং তার চেয়ে উপরে হয়ে থাকে তাহলে তাদেরও 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম নেওয়া দরকার। তো এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা কিন্তু আপনি অনেক সময় মাল্টিভিটামিনের আকারে নিতে পারেন, কিংবা অন্যান্য ভিটামিন ডির সাথেও আপনার অনেক সময় সংযোজন করে এইভাবে বাজারে বিক্রি হয়ে থাকে সেরকম। আচ্ছা, এখন ক্যালসিয়াম যখন নিতে যাবেন তখন আপনারা কোন ধরনের ক্যালসিয়াম নেবেন? আমাদের বাজারে ক্যালসিয়াম সাইট্রেট এবং ক্যালসিয়াম কার্বনেট দুটোটি আছে, তবে ক্যালসিয়াম কার্বনেটটা একটু প্রাইসগতভাবে একটু রিজনেবল প্রাইস, তো সুতরাং আপনারা সেটি নিতে পারেন। আরেকটা জিনিস আমি বলবো, ক্যালসিয়াম যখন নেবেন তবে কিছু কিছু মেডিসিনের সাথে একসাথে না নেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে যাদের অস্টিওপোরোসিস হয়ে থাকে, বোন ক্ষয় হয়ে থাকে, যেমন আমি বিসফসফোনেট, অ্যালান্ড্রোনেট এই ধরনের মেডিসিন অনেকে নিয়ে থাকেন সপ্তাহে একটা করে, বিশেষ করে বয়স্করা হয়তো, কিংবা অনেক সময় থাইরয়েড মেডিকেশন নিয়ে থাকেন, সিনট্রয়েড বা লিভোথাইরক্সিন, কিংবা অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে থাকি, টেট্রাসাইক্লিন জাতীয় এই ধরনের মেডিসিন। তো এই মেডিসিনের সাথে একটা ইন্টারাকশন হয়ে থাকে আপনার ক্যালসিয়ামের। তো সুতরাং অন্তত মিনিমাম 4 to 6 আওয়ার্স আপনি একটা গ্যাপ রাখবেন, যাতে কোনো অবস্থাতে যাতে একত্রে না নেওয়া হয়ে থাকে। তো আরেকটা জিনিস বলবো, তো আপনি যেহেতু ক্যালসিয়াম খুবই দরকার আমাদের বোনকে শক্ত রাখার জন্য, তাহলে কি আমি যদি ক্যালসিয়াম বেশি নিই তাহলে কি এটি ক্ষতি? হ্যাঁ, ক্যালসিয়ামটা কিন্তু বেশি নিতে গেলেও আপনার কিন্তু অসুবিধা আছে। তো ক্যালসিয়াম আপনি যদি মেগা অ্যামাউন্টে নিয়ে থাকেন, অনেক সময় আপনার কনস্টিপেশন হতে পারে, অনেক সময় কিডনি স্টোন হতে পারে, কিংবা অনেক সময় হার্ট এবং প্রস্টেটের উপরও প্রভাব ফেলতে পারে। তো সুতরাং চেষ্টা করবেন যাতে ক্যালসিয়ামটা এই 1200 বা 1000 মিলিগ্রাম যেভাবে আমি আগে বলেছি সেটির মধ্যে থাকে, যদি না কোনো বিশেষ অ্যাবনরমালিটি থেকে থাকে।
আর ক্যালসিয়াম কি ধরনের খাবারের মধ্যে পাবেন আমি বলেছি, বিভিন্ন ধরনের গ্রিন লেফি ভেজিটেবল, যেমন ব্রাকোলি বলেন, সালমন, সার্ডিন, ভেরিয়াস ক্যালসিয়াম রিচ ফুড, হ্যাঁ, এই ধরনের ডেইরি প্রোডাক্টের মধ্যে আপনি ক্যালসিয়াম পেতে পারেন। তো ক্যালসিয়ামটা আবার অনেক সময় আপনার ভাইটামিন ডির সাথেও নিতে পারেন। যদি ভাইটামিন ডির সাথে যদি নিয়ে থাকেন তাহলে এটি গাটে অ্যাবজর্পশনটা খুবই ভালো হয়ে থাকে, সুতরাং এই ব্যাপারে আপনারা চিন্তা করতে পারেন। তো এবারে আমি আসবো ভাইটামিন ডি ব্যাপারে। ভাইটামিন ডি দেখেন, বিগত 10-15 বছর আমার মনে হয় ভাইটামিন ডিটা খুবই রেভলিউশনারি টাইপের হয়ে গেছে। ভাইটামিন ডি আমরা জানি এখন খুবই অ্যান্টিঅক্সিডেন্ট, ইমিউনিটির ব্যাপারে অনেক প্রভাব ফেলে থাকে। এবং আপনারা আপনাদের প্রোভাইডারের কাছে যখন যান দেখবেন ভাইটামিন ডিও এখন আপনার এটি ব্লাড টেস্টে মেজার করা হয়ে থাকে যে আপনার ভাইটামিন ডি ডেফিসিয়েন্ট আছে কিনা। এবং দুঃখের বিষয় যে ম্যাক্সিমাম লোকে ভাইটামিন ডি ডেফিসিয়েন্ট হয়ে থাকে, এবং যাদের ক্রনিক ডিজিজ হয়ে থাকে যেমন ডায়াবেটিস বা অন্য কিছু, তাহলে তো আরো কথাই নেই, সম্ভাবনা আরো বেশি থাকে। তো ভাইটামিন ডিটা আপনার যখন ব্লাড টেস্ট করবেন সেই উপায়ে আপনার 1000, 2000, 5000 কিংবা 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট পার উইক এইভাবে নেওয়া যায় কিনা সেটি আপনার প্রোভাইডারে বলবেন। তবে যাদের মোটামুটি মোটামুটি অন্তত সুস্থ সবল মানুষ, তাদের ক্ষেত্রে অন্তত দেখা গেছে 600 আপনার ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে অ্যাডাল্ট 19 থেকে 70 ইয়ার্স ওল্ডের মধ্যে আপনার নেওয়া দরকার। আর যদি 71 বা ওল্ডার হয়ে থাকে তাহলে আপনার এই 800 ইন্টারন্যাশনাল ইউনিট ভাইটামিন ডিটা নেওয়া দরকার। তো ভাইটামিন ডি আবার দুই ধরনের আছে, ভাইটামিন ডি2 এবং ডি3। ডি2টা হচ্ছে যে প্ল্যান্ট বেজ এবং ডি3টা হচ্ছে যে অ্যানিমাল বেজ। তো সাধারণত যেহেতু ডি2 ইজ দ্য প্ল্যান্ট বেজ, এটা একটু এক্সপেন্সিভ, ডি3 ইজ দ্য অ্যানিমাল বেজ। তবে আপনার কি ধরনের ভাইটামিন নিতে পারেন আপনি আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ করতে পারেন। এগেন, ভাইটামিন ডি নেওয়ার সাথে তাহলে কি অন্য কোনো মেডিসিনের সাথে কি সম্পৃক্ততা আছে? জি। কোলেস্টেরল মেডিসিন যেমন আমরা যে অ্যাটোরবাস্টাটিন নিয়ে থাকি, লিপিটর নিয়ে থাকি, হ্যাঁ, তো এইটির সাথে কিংবা অনেক সময় যে আমরা ওয়েট লস মেডিকেশন যেমন অ্যালিস্টার অ্যালি, যেটাকে আমরা অর্নিস্টার যেটা অ্যালি বলে থাকে, সেটি ক্ষেত্রে অনেক ইন্টারাকশন হয়ে থাকে এবং একসাথে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটিতে অ্যাবজর্পশনটা আপনার কম হয়ে থাকে। তো এরপরে আমি যেটি বলবো, আরেকটা জিনিস না বললে না, এগেন ভাইটামিন ডিও যদি আপনার অতিরঞ্জিত যদি হয়ে থাকে, বেশি হয়ে থাকে, সেটিও কিন্তু হাইপার ভাইটামিন ডিওনোসিস হয়ে থাকে। তো সুতরাং এটিও যাতে খুব একটা বেশি, যাতে আপনার রক্তের পরিমাণ থেকে বেশি হলে যাতে বেশি না নেওয়া হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। এখন আসেন ভাইটামিন বি12, যেটা নাম্বার 3 সাপ্লিমেন্টের কথা বলছি সেটির কথা। ভাইটামিন বি12 আরেকটা খুবই ইম্পর্টেন্ট, এটি আমাদের ব্লাড সেলকে আপনার রিপেয়ার করার ব্যাপারে, গঠন করার ব্যাপারে, তারপর নার্ভের মধ্যে যে মাইলিন শীট আছে, তো এগুলোর ব্যাপারে যথেষ্ট সহায়তা করে থাকে। তো সুতরাং বুঝতে পারছেন বি12 যদি অভাব হয়ে থাকে তাহলে আমাদের অ্যানিমিয়া হয়ে থাকে, যেটা আয়রন ডেফিসিয়েন্সি না, অন্য ধরনের অ্যানিমিয়া, আমরা সাধারণত মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া বলে থাকি। তাছাড়া আপনার বিভিন্ন ধরনের নিউরোপ্যাথিক পেইন যেমন নামনেস, টিংলিং সেন্সেশন, এই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে। তারপর অনেক সময় আপনার যেহেতু এটা নার্ভের সাথে সম্পৃক্ততা, অনেক সময় ডিমেনশিয়া টাইপের সিম্পটম হয়ে থাকে। এছাড়া যাদের আপনার ডায়াবেটিস আছে, মেটফর্মিন নিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে ভাইটামিন বি12 ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে। তো সুতরাং ভাইটামিন বি12 আপনি কতটুকু নেবেন না নেবেন, একই এটি ও রক্তের মাধ্যমে আমরা পরীক্ষা করতে পারি। সাধারণত 300-র নিচে যদি হয়ে থাকে তাহলে আমরা ভাইটামিন বি12 এটিকে ওরাল ফর্মে কিংবা ইনজেকশন ফর্মে নিতে হবে কিনা সেটি আপনি আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ করতে পারেন। তবে ভাইটামিন বি12 কি কি খাবারে খেতে পারেন? আপনি বিভিন্ন ধরনের ফিশ বলেন, মিট বলেন, তারপর বিভিন্ন ধরনের তারপর এগস, মিল্ক, তারপর বিট লিভার, এগুলোতে কিন্তু ভাইটামিন বি12 পাওয়া যায়। তো এগেইন আমি যে দুইটি আগে ভাইটামিন কথা বললাম, যেমন ভাইটামিন ডি, তারপর যে ক্যালসিয়াম যেরকম হাই হলে যে অনেক ধরনের একটু প্রবলেম করে থাকে, কিন্তু বি12 এর ব্যাপারে তেমন কোনো প্রবলেম করে না। তো সুতরাং যদি বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা নিতে পারেন, এবং প্রোভাইডারের কাছে যখন যাবেন তখন আপনাদের ভাইটামিন বি12 ডেফিসিয়েন্সি আছে এটা দেখতে পারেন। আর যদি নামনেস, টিংলিং, এই ধরনের সেন্সেশনও যদি হয়ে থাকে, আপনারা হয়তো ভাইটামিন বি12 সাপ্লিমেন্টও নিয়ে দেখতে পারেন যে আপনাদের কোনো উপকার হয় কিনা। তো সুতরাং বুঝতে পারছেন 50 কিংবা উপরে হলে আমাদের অনেক ধরনের সমস্যা স্টার্ট হয়ে থাকে। তবে আজকে এই 3টি ভাইটামিনের কথা বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর মাজেদ মোর্শেদ। সো ডক্টর মাজেদ মোর্শেদ, এই যে 3 ভাইটামিনের কথা বললেন আপনি, এই 3 ভাইটামিন যদি আমরা আমাদের ন্যাচারাল যে ফুড, এই ফুড থেকে নিতে চাই, তাহলে কি ধরনের ফুড আমাদের মানে নিত্যনৈমিত প্রাত্যহিক যে রুটিনে থাকা উচিত? জি, ইন জেনারেল যেগুলি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত ফুডগুলা দিয়েছেন, প্রসেস ফুড না, যেমন বিভিন্ন ধরনের গ্রিন ভেজিটেবল বলেন, তারপর ফ্রুটস বলেন, তারপর আমাদের গ্রিনের মধ্যে আমাদের যেমন ধরেন সিম আছে, ব্রোকলি আছে, ফুলকপি, বাঁধাকপি আছে, রাইট, বিভিন্ন শাকসবজি আছে, কলমিলতা সহ বিভিন্ন শাকসবজি আছে, স্পিনাচ,
আচ্ছা, এগুলা 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 কি মানে সাবস্টিটিউট হিসেবে ব্যবহৃত হতে সবগুলোই পারে? ভালো। জি, সবই ভালো যেগুলো আপনি বলেছেন, এবং আশা করা যায় যে এগুলি যদি আপনি ঠিক মতো প্রতিদিনই খেয়ে থাকেন তাহলে খুব সম্ভবত হয়তো আপনার সাপ্লিমেন্ট না লাগতে পারে। তবে অ্যাগেন 50-র উপরে হলে আমাদের অ্যাবজর্পশন ক্ষমতাটা অনেকটা কমে যায়। হুম অনেক হুম। সময় যে ঘাটের যে আমাদের পেটে যে অ্যাবজর্ব হয়ে থাকে সেটা কমার সম্ভাবনা থাকে, কিংবা আমরা অনেক সময় সেভাবে খেতেও পারি না প্রতিদিন, বিশেষ করে ফ্রেশ। তো এইগুলোর জন্য হয়তো অনেক সময় আপনি সাপ্লিমেন্ট কিছুটা নিতে পারেন। আরেকটা বিষয় যে ইয়ে, হাসান ভাই আপনার কোনো প্রশ্ন আছে বোধহয়, রাইট? জি প্লিজ গো হেড। স্যার আসসালামু আলাইকুম, খুব ভালো লাগলো, খুব চমৎকার প্রেজেন্টেশন। আপনি বললেন ভিটামিন বি 12 এর কথা বললেন, আমরা যারা মাল্টিভিটামিন খাই সেটা কি এনাফ নয়? তো থ্যাংক ইউ শ্রদ্ধাভাজন আমাকে প্রশ্ন করার জন্য। আপনি যে মাল্টিভিটামিনের কথা বলছেন সেটির মধ্যে ধরেন আমি জাস্ট বোঝানোর শর্ত বলছি, তেমন ধরেন কথা কথা একটা 100%, রাইট? 100 ফুল মার্ক হচ্ছে 100। তো এখানে বিভিন্ন ধরনের ভিটামিন যদি দিয়ে থাকে তাহলে আপনার কম কম করে এটি ফুল মার্ক 100 হতে হবে। কিন্তু আপনার ভিটামিন ডি বলেন কিংবা বি 12 বলেন, কিন্তু এগুলো যদি ইন্ডিভিজুয়ালি নিয়ে থাকেন, যেটি আপনার জন্য হয়তো আর একটু বেশি লাগবে, তখন এই মাল্টিভিটামিনের মধ্যে হয়তো নাও পেতে পারেন। তো এই জন্য আমাদেরকে কিছু অ্যাড করতে হয়। দ্যাট মিনস মাল্টিভিটামিনে আপনার যে পরিমাণ দরকার সেটা একটু কম হতে পারে। জি সো আপনার স্পেসিফিক বিশেষ করে এই 3 ভিটামিন মানে পূর্ণ হওয়ার জন্য এই আলাদা আলাদা নেওয়াই বেটার, এটাই বোঝাতে চাচ্ছেন বোধহয় আপনি, রাইট? জি জি জি। ওকে, থ্যাংক ইউ আপনাকে। অ্যান্ড দেন অলসো অনেকে বলছেন যে জিঙ্ক যে জিনিসটা, এটার জন্য বিভিন্ন ধরনের বাদাম টাদাম এগুলো খাওয়া নাকি খুব ভালো। ইজ ইট ট্রু? জি জি জি। অ্যাগেন আমি তো এখানে তিনটির কথা বলছি, এরকম অনেক অনেক ধরনের মিনারেলস আছে, ভাইটামিন আছে, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই দরকার। জি, থ্যাংক ইউ সো মাচ। এবং এই যেটা আপনি বলছেন প্রসেস ফুডের পরিবর্তে এই যে শাকসবজি, মাছ, এইগুলো, চিকেন, মাঝে মধ্যে একটু রেড মিট সামান্য একটু খেলেও অসুবিধা আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আরেকটা বিষয় প্রশ্ন করতে চাই, যে বয়স যাদের 50-এর উপরে চলে গেছে তারা অনেকেই বয়ে আপনার দুধ বা আপনার কি বলে দই এগুলো খেতে চান না। সো এটাতে কোনো প্রবলেম আছে? দুধ বা একটু দই খেলে প্রতিদিন যদি সে অ্যাবাউট এ কাপ অফ মিল্ক, হাফ না, কাপ অফ। জি, খুবই সুন্দর প্রশ্ন। অ্যাগেন যদি ল্যাকটোজ ইনটলারেন্স না থেকে থাকে, যেই এনজাইমটা আমাদের মিল্ককে ব্রেক ডাউন করে থাকে যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে থাকে শরীরে, সেরকম যদি প্রবলেম না থেকে থাকে তাহলে মিল্ক আপনার দরকার আছে আমাদের শরীরে। অ্যাগেন মিল্ক থেকে আপনি ক্যালসিয়াম, ভাইটামিন এগুলো পেতে পাচ্ছেন। আপনি সম্প্রতি হয়তো তাহির ভাই আপনি জেনেছেন যে আমাদের যে হেলথ সেক্রেটারি রবার্ট কেনেডি জুনিয়র, উনি জি ফুল মিল্ক আবার আনতে চাচ্ছেন, বিভিন্ন স্কুল মিলে অ্যাড করতে চাচ্ছেন, এবং উনি বলছেন যে যে এই মিল্কের মধ্যে যে ধরনের ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমরা বলে থাকি সাধারণত মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড, মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, যেটাই আমাদের শরীরের জন্য ভালো এবং ইজিলি এটি ডিগ্রেড হয়ে থাকে এবং অ্যাবজর্ব হতে পারে যে ভালো মিনারেলস গুলা, নিউট্রিয়েন্ট গুলা। এবং উনি বলেছেন যে যে এই ধরনের ট্রাইগ্লিসারাইড, যেটা অন্য একজন কার্ডিওলজিস্ট বলেছেন যে এটি আমাদের শরীরের জন্য ভালো এবং এটি আমাদের হার্টের ব্যাপারেও অনেক উপকার দিতে পারে। তো এই জন্য উনার এই থিওরিতে উনি এগুলি আবার আনতে চাচ্ছেন আর কি। So what time is the best time to take the after milk? In the morning or before sleep? তো যাদের সাধারণত যদি আপনার ঘুমের যদি একটু সমস্যা হয়ে থাকে, অনেকে হয়তো একটু গরম 1 কাপ দুধ খেলে হয়তো ওদের ঘুমটা একটু ভালো হয়ে থাকে ঠান্ডা দুধের আচ্ছা। পরিবর্তে, অথবা আপনি সকালেও এটা খেতে পারেন যদি আপনার যদি সেই ধরনের কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম না থাকে, কিংবা অ্যান্টি স্টোমাকে আপনি যদি টলারেট করতে পারেন। আর যাদের আপনার কোলেস্টেরল বেশি আছে, হাই ব্লাড প্রেশার আছে, তারা কি আপনার রেগুলার মিল্ক খাবেন না লো ফ্যাট যেটা ওইটা খাবেন? দেখেন, এই ব্যাপারে একটা সুন্দর একটা রিসার্চ হয়েছিল আমেরিকান কলেজ অফ কার্ডিওলজিতে। ওনারা দেখেছেন যে আমরা যদিও এনকারেজ করে থাকি লো ফ্যাট মিল্কের ব্যাপারে, যেখানে আপনার 2 to 3 লো ফ্যাটে 2 to 3% কিংবা ফ্যাট ফ্রিতে একদম নাই, এটি বলে থাকেন, কিন্তু ওনারা বলেছেন যে মিল্কের মধ্যে ফুল মিল্ক ভার্সাস লো ফ্যাট মিল্কের মধ্যে কার্ডিওভাস্কুলার এফেক্টের উপর তেমন একটা কোনো প্রভাব ওনারা দেখেননি। তো সুতরাং ওনারা বলছেন যে যে এই ধরনের কোনো ইয়ে নাই, তাহলে স্বাভাবিক দুধ খাওয়াই বেটার। জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।